দিতেন তাহলে ঘরে ভাত রুটি চলে আসতো। মহাজন বড় বড় চোখ করে দু চার ঘা মেরে দিল। বেচারা ভোলা চুপচাপ নিজের বাড়িতে ফিরে গেল। এটা কি করে হলো গো? মহাজন খুব পেরেছে, টাকাটাও পুরো দেয়নি। আমি আর আমার বাচ্চাদের ইচ্ছে কি করে পূরণ করব? ঠিক মতো খাবারও জোটে না। কে জানে এরপর কি হবে। দূরে দাঁড়িয়ে দিয়েও চোখে দেখতে পারছিল না। সেও নিজের বাবার সাথে খেতে কাজ করতে শুরু করলো। দীপু, এখান থেকে একটু এই পাথরটা সরিয়ে দাও, আর আমার বাড়ির বাগান গজিয়ে গেছে। পরিষ্কার করতে করতে দীপু ক্ষেত থেকে একটা ছেঁড়া ফাটা ঘুড়ি পায়। দীপু সেটাকে সাধারণ ঘুড়ি ভেবে বাড়িতে নিয়ে আসে। আর ভালো দিন কেটে যায়, কারণ নজর সেই ঘুড়ির দিকেই যায় না। সবাই সেটাকে সাধারণ ঘুড়ি ভাবে। একদিন ভোলা আর দীপু দুজনেই খেতে কাজ করতে চলে যায়। মিনা ঘরের কাজে ব্যস্ত ছিল। তখনই মুন্নি খেলতে খেলতে সেইটা করতে থাকলো। যেমন যেমন ঘুড়ি উঠছিল, তার আকার বড় হয়ে যাচ্ছিল, আর হাতে আসতেই ঘুড়ি আবার ছোট হয়ে গেল। ঘুড়ি ভাই খেলো তুমি আমার সাথে। তুমি আমার, উড়ে চলো তুমি আমার সাথে। মুন্নি সেই জাদু ঘুড়ির সাথে মজা করছিল। হঠাৎ সেখানে ঝোপের মধ্যে থেকে একটা লম্বা মোটা সাপ বেরিয়ে আসে, যেটা দেখে সে ঘাবড়ে যায় আর জোরে জোরে চেঁচাতে থাকে, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। আর হাত থেকে ফসকে ঘুড়ি বড় হতে থাকে, আর ঘুড়ির সুতো মোটা দড়ির মতো হয়ে থাকে। সাপটা মুন্নিকে কামড়াতেই যাচ্ছিল, এমন সময় ঘুড়ির সুতো সাপকে জড়িয়ে ফেললো, আর কিছুক্ষণের মধ্যেই সাপ মরে গেল। মুন্নি চিৎকার শুনে মিনা দৌড়ে বাড়ির বাইরে আসে। সে মুন্নিকে জড়িয়ে ধরে, বিশ্বাসই করতে পারছিল না। সন্ধ্যেবেলায় মিনা আর মুন্নি ঘুড়ির সম্বন্ধে ভোলা আর দীপুকে বলে। এবার তারা বুঝে গিয়েছিল যে এটা কোনো সাধারণ ঘুড়ি নয়, এটা একটা জাদু ঘুড়ি। এখন এই ঘুড়িটা যেখানেই আমি যাব, সেখানেও ও আমার সাথে যাবে। আমি সৎ, মন পরিষ্কার হবে, ও মনে কোনো ঝোল কপট থাকে না। সে এক রাতের কথা, চাঁদনি রাত ছিল। ঘুড়ি দীপুর সাথেই তার ঘরে বিছানার ওপর পড়েছিল। হঠাৎ ঘুড়ির ভেতর থেকে উজ্জ্বল কিরণ বেরোতে লাগলো, আর দীপুর চোখ খুলে গেল, আর সে মিনিকে দেখালো। সবাই খুবই অবাক হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই ঘুড়ি বিছানার উপর শুয়ে পড়লো, আর যখন দীপু তাকে উঠিয়ে আরেক দিকে নিয়ে এলো, তার নিচ থেকে একটা সোনার কয়েন। দেখতে দেখো, এটা কত সুন্দর। জাদু ঘুড়ি, তোমার জন্য এবার আমাদের দুঃখ দুর্দশা দূরে চলে যাবে। এতক্ষণ পর্যন্ত ভোলার পরিবার এরকম 3-4 কয়েন পেয়ে গেছে। সে আর দীপু মহাজনের ওখানে কাজ করা বন্ধ করে দিল। আর একদিন, মালিক, মালিক, দীপু একটা জাদুর ঘুড়ি পেয়েছে, যা আমাদের সোনার কয়েন দেয়। আমি কি করে মেনে নেব যে তোমার কাছে কোনো জাদুর ঘড়ি আছে? আমার তো মনে হচ্ছে তুমি আর তোমার ছেলে চুরি করে। মহাজন পুলিশকে ডাকে আর তাকে পুলিশের হাতে তুলে দেয়। সন্ধ্যেবেলা যখন ভোলা বাড়ি ফেরে না, তখন দীপু মহাজনের বাড়িতে গিয়ে দেখে খুব অহংকার হয়েছে তোমাদের দুজনের। তোমার বাবাকে আমি পুলিশের হাতে। খুব কাঁদে, কিন্তু মহাজনের ওপর কোনো প্রভাব ফেলে না। শুনেছি তোমার কাছে জাদুর ঘুড়ি আছে নাকি? হ্যাঁ আছে। আমাকে দিয়ে দাও। মালিক, ওটা আপনি নেবেন না, ওটা একমাত্র আমারই আছে, যেটা আমাদের গরিবের ভরসা। মহাজন দীপুকে চড়ে ছেলে। মহাজনের শান্তি কোথায়? সে জাদুঘুড়িকে নিজের কাছে আনার উপায় খুঁজতে থাকে। রাত হলেই ভোলার বাড়িতে নিজের গুন্ডাদের পাঠায়। ঘুড়ি দীপুর পাশেই পড়ে থাকে। জাদুঘুড়ি জানতে পেরে যায়, আর জাদুঘুড়ি লম্বা হয়ে যায়, আর সে নিচে সুতো দিয়ে গুন্ডাদের বেঁধে তাদের খুব মার মারে। আর গ্রামের সব লোকেরাই জাদুঘুড়ি অবাক কাণ্ড দেখে। জাদুঘুড়ি নিজের ধারালো সুতো দিয়ে গুন্ডাদের টাক মাথা করে দেয়, আর তাদের গোপও ছিঁড়ে নেয়। তারা দীপু আর মিনার কাছে ক্ষমা চায়। তখন দীপু ঘুড়িকে বলে তাদের ছেড়ে দেয়, আর তারা কাঁদতে কাঁদতে চেঁচাতে চেঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। তোমার ওই সাধারণ ঘুড়ির কাছে মার খেয়েছো।